প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে টেন্স কাকে বলে। এটা ছিল টেন্সের অর্থ, যে ক্রিয়ার কাল বা সময়। এখন টেন্স কাকে বলে সেটা আমরা কিন্তু জানবো আর কি। টেন্স তাহলে বলা হয়েছে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে এই টেন্স বলা হয়। তোমরা দেখো প্রধানত তিন প্রকার আমরা জানি। টেন্স প্রধানত দেখো প্রধানত তিন প্রকার, এটা কিন্তু আমরা সকলে জানি। কি কি সেটা? এই তিনটি টেন্সের প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রেজেন্ট কি লিখবো আমরা? প্রেজেন্টে যখন চারটা বানাবো তখন আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা আমরা কি করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো তোমরা কিন্তু জানো, তারপর আমি এগুলো আলোচনা করলাম, ওই জন্য আমি লিখলাম না। তোমরা এটা অবশ্যই দেখে নিবা। আরেকটা বলা হয়েছে দেখো প্রেজেন্টে যদি তোমার চারটা মুখস্থ থাকে তাহলে কিন্তু পাস্টেরও চারটাই হয়ে যাবে। আর প্রেজেন্টের চারটা হয়ে যাওয়া মানে তোমার 12টা টেন্স হয়ে গেছে। শুধু আমাদের পরিবর্তন হবে কি, প্রেজেন্টে যখন আমি বলতে পারবো তখন প্রেজেন্ট কথাটা লাগাবা, যখন আমি পাস্টের বলতে পারবো তখন পাস্ট কথাটা লাগাবা, যখন আমি বলবো ফিউচারের চারটা তুমি টেন্স আমাকে বলে সরো তো তুমি ফিউচারটা শুধু লাগাই দিবা। কেমন? প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? বর্তমানে কোনো কাজ, প্রেজেন্ট মানে কিন্তু বর্তমান, বর্তমানে কোনো কাজ সাধারণভাবে করা হয় চিরসত্য এবং অভ্যাসজনিত ঘটনাকে বোঝাবে, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। দেখো সাধারণভাবে করা হয়, আমি ভাত খাই, এটা একটা সিম্পল সাধারণ, আমি ভাত খাই। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা সত্য চিরসত্য কথা। আমি প্রতিদিন সকালে দাঁত মাজি অর্থাৎ দাঁত পরিষ্কার করি, সেটা হচ্ছে অভ্যাসজনিত ঘটনা। তো দেখো আমি ভাত খাই, এটা একদম সিম্পল, এটা আমি অতি সাধারণ একটা বাক্য তোমাদের লিখলাম। একটা জিনিস খেয়াল করবা যে আমাদেরকে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানাইতে হবে সেটার স্ট্রাকচারটা, গঠনটা আমরা কি জানবো? সেটার গঠনটা হচ্ছে দেখো দেখে নাও, STRUCTUR। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে তোমাকে সাবজেক্ট নির্বাচন করতে হবে, ঠিক আছে? সাবজেক্ট, তারপর প্লাস, তারপর তোমাকে ভার্ব নিয়ে আসতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমাকে দিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লাস তোমাকে অবজেক্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে? অনেকে বলে স্যার যে V1 V2 V3 এগুলো স্যার আপনি যদি আমাকে বুঝাই দিতেন, V1 মানে বুঝতে পারলাম না, V2 মানে বুঝতে পারছি না, V3 মানে বুঝতে পারছি না। তো তাদের জন্য আমি আবারও রিপিট করছি কথাটা। দেখো V1 মানে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেরকম তোমরা দেখতে পারো গো, গো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট হচ্ছে ওয়েন্ট, আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। তাহলে দেখো প্রেজেন্ট ফর্ম কি করলাম? গো, পাস্ট ফর্ম কি পেলাম? ওয়েন, গান। তাহলে এটাকে বলা হয়েছে ওয়ান। তুমি যখন V1 তখন মনে করতে হবে এটা প্রেজেন্ট ফর্ম, যখন তোমাকে দেখাবে V2 তখন বুঝতে হবে এটা পাস্ট ফর্ম, যখন তোমাকে V3 দেখাবে তখন এটা নিঃসন্দেহে তোমাকে বুঝে নিতে হবে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? ক্লিয়ার হলো? আচ্ছা এখন দেখো আমরা প্রথমে কি পাবো? সাবজেক্ট পাবো। অনেক তোমরা শিক্ষকের কাছে অনেক তোমরা শিক্ষকের কাছে দেখে থাকবা যে সাবজেক্ট অনেকে বলে যে প্রথমে যেটা থাকবে সেটাই সাবজেক্ট, শেষে যেটা থাকবে সেটা ভার্ব, আর মাঝখানে যেটা থাকবে বাকি অংশ সেটা হচ্ছে অবজেক্ট। তো আমাদেরকে এইভাবে শিখলে হবে না, আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে দেখো সাবজেক্ট আসলে কাকে বলে, সাবজেক্ট বলতে আমরা কি বুঝি সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো সাবজেক্ট মানে কি? দেখো বাক্যের মধ্যে, ভালো করে শুনো কিন্তু, বাক্যের মধ্যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। আবারও শুনে নোট করে নাও, যাদের নোট করার ব্যবস্থা আছে, যারা খাতা কলম নিয়ে সামনে বসে আছে তারা কিন্তু অবশ্যই নোট করবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার অনেক কাজে দিবে। অনেক সময় দেখা যায় অনেক জানা বিষয়গুলো কিন্তু আমরা ভুল করি। তো সাবজেক্ট কাকে বলে? বাক্যের মধ্যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। এখন দেখো আমি ভাত খাই, এটা কি প্রশ্ন করতো? কে ভাত খায়, কে ভাত খায়, কে ভাত খায়? আমি ভাত খাই, তাহলে এটা অবশ্যই তুমি সাবজেক্ট দিবা। এখন বলতে পারো স্যার এটা তো প্রথমে আছে ওই জন্য আমি সাবজেক্ট লিখবো না, এভাবে তোমাকে থাকতে পারে যে ভাত খাই আমি, এটা কিন্তু সাজানো ছিল আর এটা কিন্তু আমার সাজানো নাই, কিন্তু অর্থ কিন্তু একই বহন করতেছে যে আমি ভাত খাই, ভাত খাই আমি, একই অর্থ কিন্তু বহন করতেছে। কিন্তু দেখো যে খাই বাংলা বাক্যের শেষে যেটা থাকে
বাংলা বাক্যের শেষে যেটা পাওয়া যায় সেটাকে আমরা সবসময় কি বলে জানি, যে ভার। বাংলা বাক্যের শেষে ভার পাওয়া যায়, বাংলা বাক্যের শেষে ভার পাওয়া যায়। তো অবজেক্ট কিভাবে জানবো স্যার? আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট কিভাবে পাবো? তো বাক্যের মধ্যে কি বা কাকে দ্বারা, প্রথমে সাবজেক্ট ছিল কে বা কারা দ্বারা, কিন্তু এখন বলা হয়েছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আবার তুমি এই প্রশ্নটা কি খেয়াল করো, আমি ভাত খাই, এটাকে প্রশ্ন করো কি খাই, কি খাই, কি খাই, ভাত খাই। এই যে কি প্রশ্নটা আসছে, তাহলে তোমাকে এটা অবশ্যই অবজেক্ট চিনতে হবে। তাহলে এখন যদি তোমাকে আমি নিয়ে আসি এই বাক্যে ভাত খাই আমি, আবার চিন্তা করো ভাত খাই আমি, তাহলে কি করবো, কে ভাত খায়, আমি। তাহলে এটা অবশ্যই সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি খাই, ভাত খাই। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর কোনো খাওয়া, কাজ করা, হওয়া, সাঁতার কাটা, আকাশে উড়া, এই কাজগুলো করার যেটা করা হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের ভাত। ভাত মানে হওয়া, থাকা, খাওয়া, কাজ করা ইত্যাদি। ঠিক আছে, তো আমরা এখন কিভাবে সাজাবো? আমি, আই, আই মানে আমি, আই। এখন বলা হয়েছে কিন্তু তোমার স্ট্রাকচারে, সেন্টেন্স স্ট্রাকচারে বলা হয়েছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1। তাহলে আমাকে খাই, খাই, খাই ইংরেজি কি জানি, ইট, 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 এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ইট। ভাতের ইংরেজি আমরা প্রত্যেকে জানি রাইস, তা আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তো আমি আর এখন আপাতত আলোচনা করব না, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে জানলাম, টেন্স কাকে বললাম জানলাম, টেন্স শব্দের অর্থ কি সেটা জানলাম, টেন্স প্রধানত কত ভাগে ভাগ করা যায় সেটা জানলাম, টেন্সের প্রত্যেকটিকে আবার কত ভাগে ভাগ করেছে, টোটাল মোট আমাদের মোট টেন্স হচ্ছে 12টা। এখন যখন প্রধানত কথাটা আসবে তখন তুমি বলবা যে 3 প্রকার, কিন্তু এই 3টিকে আবার প্রত্যেকটিকে আবার কিন্তু 4 ভাগে ভাগ করেছে, টোটাল 12টা। এই 12টা টেন্স সম্পর্কে তো এক ক্লাসে আলোচনা করা সম্ভব নয়। তো আমি এখান থেকে বিদায় নেব, আর তোমাদের যে সমস্ত আমি ইনফরমেশন গুলো দিলাম তোমরা একটু বাসাতে মিলে নেবো। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা আমার পাশে ছিলা এবং আমি তোমাদের সময় দিলাম, এজন্য তোমাদের অন্তর থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।